ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আছি প্রকাশ তোমাদের সাথে। আর তোমরা শুনছো স্ক্যারি গপ্প। চলো তাহলে আজকে আবারও একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। চলো গল্পটা শুরু করা যাক। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, গল্পটা শুনতে থাকো। আজকের গল্পের নাম ধনেশ্রী হল্ট। রাত প্রায় 11:30। শেষ লোকাল ট্রেনটা ধীরে ধীরে এসে থামলো ধনেশ্বরী হল্ট স্টেশনে। ট্রেন থেকে নামতেই অরিন্দমের বুকের ভেতর কেমন যেন হালকা কাঁপুনি শুরু হলো। চারপাশে এমন নীরবতা যেন বহু বছর ধরে এখানে মানুষের পা পড়েনি। প্ল্যাটফর্মের এক কোণে একটা পুরনো ল্যাম্পপোস্ট টিম টিম করে জ্বলছে। কুয়াশার চাদরে ঢাকা পুরো স্টেশন। অরিন্দম নতুন চাকরি পেয়েছে এখানে। স্টেশন সুপারভাইজার হিসাবে পোস্টিং হয়েছে। কলকাতা থেকে রওনা হওয়ার আগে ওর বন্ধু সঞ্জয় বলেছিল, ধনেশ্বরী ভাই, ওই জায়গাটা ভালো না। মানুষ নাকি বেশি দিন টেকে না ওখানে। অরিন্দম তখন হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওর মনে হলো সঞ্জয় হয়তো ভুল কিছু বলেনি। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো এক কাপা গলা, আপনি কি নতুন স্টেশন মাস্টার অরিন্দম বাবা? অরিন্দম ঘুরে দেখলো রোগা পাতলা এক লোক, বয়স 30-এর মতো, গায়ে মোটা কম্বল জড়ানো। আপনি? আমি নিতাই, অফিস থেকে পাঠাইছে আপনাকে নিতে। স্টেশন থেকে বেরিয়ে তারা মাটি রাস্তা ধরে হাঁটতে লাগলো। দুপাশে বিশাল শিমুল আর বট গাছ। মাঝে মধ্যে কোথা থেকে যেন শিয়ালের ডাক ভেসে আসছে। কিছু দূর গিয়ে নিতাই একটা লোহার গেট খুলে বলল, এই দাই আপনার কোয়ার্টার। অরিন্দম তাকিয়ে দেখলো লাল ইটের তৈরি বিশাল দোতলা বাড়ি। দেওয়ালের রং উঠে গেছে, জানালার কাঁচ ভাঙা। উপরে বারান্দায় কেমন যেন কেউ দাঁড়িয়ে আছে মনে হলো, কিন্তু আবার তাকাতেই কিছুই নেই। ঘরে ঢুকে অরিন্দম দেখলো নিচতলায় থাকার ব্যবস্থা করা হয়েছে। একটা খাট, কাঠের টেবিল আর দেওয়ালে টাঙানো এক মহিলার পুরনো ছবি। ছবিটার দিকে তাকিয়ে অরিন্দম জিজ্ঞেস করলো, এই মহিলাটা কে? নিতাই একটু থেমে বলল, ওই পুরনো বাড়ির মালকিন, নাম ছিল মৃণালিনী দেবী। কথাটা বলে নিতাই কেমন যেন চুপ করে গেল। অরিন্দম হেসে বলল, "উম, তা দোতলায় কি আছে?" এই প্রশ্ন শুনে নিতাইয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাতে উপরে যাইবেন না বাবু। কেন, ভূত আছে নাকি? অরিন্দম হেসে উঠলেও নিতাই হাসলো না। সব কথা সবসময় জিগাইতে নাই বাবু, আমি এখন যাই, ঠিক আছে? সেদিন রাতেই প্রথম ঘটনাটা ঘটল। গভীর রাতে হঠাৎ ঠক ঠক শব্দে ঘুম ভেঙে গেল অরিন্দমের। যেন কেউ কাঠের মেঝেতে ধীরে ধীরে হাঁটছে। শব্দটা আসছে দোতলা থেকে। অরিন্দম উঠে বসতে একটা পচা গন্ধ নাকে এলো, ঠিক যেন অনেক দিনের মৃত কিছু। হঠাৎ কর্কশ শব্দে দেওয়ালের ছবিটা কাঁপতে শুরু করলো। অরিন্দম অবাক হয়ে দেখল ছবির মহিলার ঠোঁটের কোণা দিয়ে লাল রক্ত গড়িয়ে পড়ছে। ওর বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। এরপর ছবিটার চোখ দুটো ধীরে ধীরে খুলে গেল, জ্বলন্ত লাল চোখ। আর সেই চোখ দুটো সরাসরি তাকিয়ে আছে অরিন্দমের দিকে। অরিন্দম চিৎকার করতে গিয়েও পারল না, গলা শুকিয়ে গেছে, কাঠ হয়ে গেছে। হঠাৎ বাইরে হাওয়ায় জানালা খুলে গেল ধপাস করে। সঙ্গে সঙ্গে ছবিটা আবার আগের মতো নিস্তব্ধ। পরের দিন সকালে অরিন্দম পুরো ব্যাপারটা নিজেকে ভুল বোঝানোর চেষ্টা করলো, হয়তো কোনো দুঃস্বপ্ন ছিল। কিন্তু গ্রামের লোকেরা যখন কোয়ার্টারের কথা শুনে চুপ হয়ে যাচ্ছিল,
তখনও সন্দেহ বাড়তে লাগলো। সন্ধ্যাবেলা চায়ের দোকানে বসে এক বৃদ্ধ বলল, ওই লাল বাড়িতে আগে এক জমিদার পরিবার থাকতো। জমিদারের মেয়ে মৃণালিনীকে নাকি নিজের লোকেরাই মেরে ফেলেছিল। অরিন্দম অবাক হয়ে শুনল। কেন? বৃদ্ধ বিড়িতে টান দিয়ে বলল, মেয়েটা এক গরিব ছেলের প্রেমে পড়েছিল। পরিবারের লোক মানতে পারে নাই। এক অমাবস্যা রাত্রে ওরে দোতলার ঘরে বন্দি করে আগুন দিয়া পুড়াই মারে। চারপাশে সবাই চুপ। বৃদ্ধ আবার বলল, তারপর দেইকা ওই বাড়িতে কেউ ঢোকে না। সেই রাতেই আবার দোতলা থেকে শব্দ এলো। এবার অরিন্দম সাহস করে হাতে হ্যারিকেন নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। দোতলা শেষ ঘরটার দরজা আধ খোলা, ভেতর থেকে কারো কান্নার শব্দ। অরিন্দম দরজা ঠেলে খুলতেই একটা বরফ শীতল বাতাস এলে হ্যারিকেন নিভিয়ে দিল। ঘুটঘুটে অন্ধকার। তারপর অন্ধকারের মধ্যে ধীরে ধীরে ফুটে উঠল একটা মেয়ের অবয়ব ছবি। লাল শাড়ি, পোড়া মুখ আর দুটো জ্বলন্ত চোখ। মেয়েটা ধীরে ধীরে মাথা কাত করে বলল, অরিন্দম কাঁপতে কাঁপতে বলল, না না না, আমি কিছু করিনি। মেয়েটা হঠাৎ ভয়ঙ্কর গলায় চিৎকার করে উঠল, তারপর মুহূর্তের মধ্যে মেয়েটা অরিন্দমের সামনে এসে দাঁড়ালো। অরিন্দম দেখল মেয়েটার শরীরের চামড়া আধপোড়া, হাতের আঙুলগুলো লম্বা, কালো, ধারালো। ওর বুকের ভেতর থেকে যেন প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পিছন থেকে নিতাইয়ের গলা, দিদি, এই মানুষটা নির্দোষ। অরিন্দম ঘুরে দেখলো নিতাই দাঁড়িয়ে। মেয়েটা তখন থেমে গেল। নিতাই কাঁদতে কাঁদতে বলল, আমার দাগো দাদার আপনাকে মারছিল দিদি, সেই পাপের শাস্তি আজ আমরা পাইতেছি। মেয়েটার চোখ থেকে টপ টপ করে রক্ত পড়তে লাগলো। আমি শুধু বিচার চাইছিলাম। ঘরের চারপাশে আচমকা আগুনের গন্ধ ছড়িয়ে পড়ল। দেওয়ালে আগুনের দাগ ফুটে উঠতে লাগলো। মেয়েটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো এবং তারপর সে বলল, পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখলো বহু বছরের পুরনো সেই লালবাড়ির দোতলা অংশটা রাতের মধ্যেই ধসে পড়েছে। অরিন্দম আর এক মুহূর্ত সেখানে থাকেনি, কিন্তু শহর ফিরে আসার পরও মাঝে মাঝে গভীর রাত্রে ওর ঘুম ভেঙে যায়। অরিন্দম শহর ফিরে আসার পর প্রায় 3 মাস কেটে গেছে। সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল। নতুন স্টেশনে বদলে হয়েছে ওর। পুরনো সেই ধনেশ্বরী হল্ট আর লালবাড়ির কথা ভুলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু একটা জিনিস ওকে আজও তাড়া করে বেড়াতো। প্রতি অমাবস্যা রাত ঠিক 2:17 ওর ফোনে একটা কল আসতো। অজানা নাম্বার। ওপাশ থেকে কেউ কথা বলতো না, শুধু ভেসে আসতো কাঠের মেঝেতে ধীরে ধীরে হাঁটার শব্দ, ঠক ঠক করে। প্রথম কয়েকদিন অরিন্দম ভয় পেয়ে ফোন কেটে দিত। পরে নম্বর ব্লক করেও কোনো লাভ হয়নি। অন্য নম্বর থেকে আবার কল আসতো। একদিন বিরক্ত হয়ে অরিন্দম ঠিক করলো আজ সব জানতে হবে। সেই রাতেও 2:17 ফোনটা বেজে উঠল। স্ক্রিনে লেখা আননোন কলার। অরিন্দম সাহস করে ফোনটা কানে তুলল। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। তারপর একটা কণ্ঠে খুব আস্তে করে ফিস ফিস করে বলল, অরিন্দমের বুকের ভেতরটা হিম হয়ে গেল, কারণ এই গলাটা তো মৃণালিনীর। ও কাঁপা কাঁপায় বলল, কে কে তুমি? ওপাশ থেকে হাসির শব্দ ভেসে এলো।
তারপর ওরা এখনো বেঁচে আছে। অরিন্দম যেন জমে গেল। মানে যারা আমাকে আগুনে পুড়িয়ে মেরেছিল তাদের রক্ত এখনো শেষ হয়নি। হঠাৎ ফোনের ওপাশে বহু মানুষের আর্তচিৎকার শোনা যেতে লাগলো। আগুনের শব্দ, কারো কাদার শব্দ, আর তারপর তোমাকে আবার ফিরতে হবে ধনেশ্বরীতে। এরপর ফোনটা কেটে গেল। ঠিক সেই মুহূর্তে অরিন্দম খেয়াল করলো ওর ঘরের দরজার নিচ দিয়ে ধীরে ধীরে কালো ধোঁয়া ঢুকছে, আর সেই ধোঁয়ার মধ্যে ভেসে উঠছে দুটো জ্বলন্ত লাল চোখ। আজকের এই গল্পটা এখানে শেষ হলো। গল্পটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তোমরা কমেন্ট করলে আমরা আরও আগ্রহ হই। আর প্লিজ এই গল্পটা সবার সাথে শেয়ার করে দাও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকো, যাতে পরবর্তী গল্প তোমরা খুব তাড়াতাড়ি পাও।